এই জিনিসটা দেখে আমি তখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম যে এই কোটা আসলে সংস্কার হতে বাধ্য। আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো ছাত্রলীগের ক্যান্টনমেন্ট, এবং সরকার সবচেয়ে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আলাদা একটা নজরদারির মধ্যে রাখতো। পুলিশ খুব ক্লোজ রেঞ্জ থেকে আমাকে গুলি করে, ছড়াগুলি, ছিটাগুলি যেটাকে বলে। তো আমার শরীরে 86টার মতো লাগছে, আমার চোখে 2টা ঢুকছে, আমি বাম চোখে দেখতে পাই না, বাম চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম, আমি জসিমউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে গ্রাজুয়েশন শেষ করেছি। আমি ছিলাম একজন চাকরি প্রার্থী। আমি এই জুলাইয়ের যে 24শে জুলাই এই আন্দোলনে আমি এক চোখের দৃষ্টি হারিয়েছি। আসলে জুলাইয়ের গল্প বলতে গেলে আমাদের গল্পের শুরুটা যখন 18 সালের পরিপত্র বাতিল হয়, হাইকোর্ট থেকে অবৈধ ঘোষণা করে, তখন আমরা লাইব্রেরি থেকে একটা মিছিল বের করি। ওই মিছিলে আমি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের মধ্যে যে ব্যাপক ক্ষোভ, এই জিনিসটা দেখে আমি তখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম যে এই কোটা আসলে সংস্কার হতে বাধ্য। কারণ আমি 18 আন্দোলনে দেখেছি, 18 আন্দোলনে পুলিশের বাড়ি খেয়েছি। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা হয়েছে, আমার কাছে ওই ভিডিওটা দেখে মনে হয়েছে, ওই মিছিলটা দেখে মনে হয়েছে যে হ্যাঁ, এবার কোটা সংস্কার হবেই। তো সেই জায়গা থেকে শুরু। তো 1 জুলাই থেকে আসলে আমাদের আন্দোলনের যে মূল পর্ব সেটা শুরু হয়। তো আমাদের তো আসলে 14 তারিখ পর্যন্ত আন্দোলনটা ছিল কোটা সংস্কার নিয়ে। আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নামছিলাম, আমাদের ব্যানারের নামও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমাদের আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করি, শাহবাগ অবরোধ করি, বিভিন্ন জায়গায় ব্লকেট দেই। তো 14 তারিখের আগ পর্যন্ত যখন আমরা শান্তিপূর্ণ আন্দোলনই করছিলাম, তো 14 তারিখ আমরা সারাদিন বাংলা ব্লকেট করে যখন সন্ধ্যায় হলে ফিরলাম, তখন ওই দিন সন্ধ্যার সময় শেখ হাসিনার একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তো সেই সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে হ্যাঁ, যেহেতু আমরা একটা যৌক্তিক দাবি জানাইছি এবং যেহেতু এতটা সারা দেশে এটা ছড়াই গেছে, দাবিটা মেনে নেবে, সেই জায়গা থেকে আমরা একটা আশায় ছিলাম। কিন্তু ওই দিন সে কি করলো, আমাদেরকে বললো রাজাকারের বাচ্চা। তো এই যে ব্যাপারটা একটা ক্ষোভ সৃষ্টি হলো। তো তখন আমরা প্রতিটা হল থেকে আমরা বের হয়ে গেলাম তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে। এই স্লোগান নিয়ে যখন বের হলো সবাই, তখন ওই দিন রাতে আমি বলছিলাম যে এইটা হচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তার বিরুদ্ধে প্রথম বিক্ষোভ। তার আগে যে আন্দোলন করছে অন্যান্য রাজনৈতিক দল, সেটাকে আমরা সচরাচর রাজনৈতিক প্রোগ্রাম হিসেবে ধরে নিই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো ছাত্রলীগের ক্যান্টনমেন্ট, এবং সরকার সবচেয়ে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আলাদা একটা নজরদারির মধ্যে রাখতো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার প্রধানমন্ত্রীর যে মানে কোন একটা কথাকে ব্যঙ্গ করে মিছিল হওয়া সম্ভব, এটা কেউ কল্পনাও করে নাই। তো এটা যখন হলো, তখন আমি মনে মনে ভাবলাম যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। পরের দিন 15 তারিখ যখন আমরা রাজু ভাস্কর্যে অবস্থান নিলাম, তো আমরা শুনলাম যে আমাদের হলগুলোতে ছাত্রলীগের নেতারা আমাদের ভাইদের বের হতে দিচ্ছে না। তখন আমরা মিছিল নিয়ে সেদিকে গেলাম। যাওয়ার পরে ওরা আমাদের উপর অতর্কিত হামলা করে। বিশেষ করে ছাত্রলীগের যারা বিভিন্ন মহানগরের যারা সন্ত্রাসী ধরনের যারা ছিল, ওরা এসে হেলমেট পরে আমাদের মানে অবর্ণনীয় হামলা করে এবং আমাদের বোনদের আহত করে। তো ওই যে বোনদের আহত করার যে ছবিগুলো সারা দেশের মানুষ যখন দেখে, তখন তাদের মধ্যে একটা মানে ভয়াবহ রকমের ক্ষুব্ধতার সৃষ্টি হয় যে এটা কেন, একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা আসলাম, সেখানে মেয়েদের গায়ে এইভাবে হাত দেয়া বা এইভাবে হামলা করা। তো এরপরে যখন 16 তারিখে সারা দেশে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যখন শিক্ষার্থীরা নেমে আসে, 16 তারিখে আবু সাইদ, ওয়াসিম, শান্ত, এই যে প্রায় 6 জনের মতো শহীদ হয়। এরপরে আন্দোলনটা আসলে শুধু কোটা সংস্কারের মানে সংস্কারের দাবির মধ্যে থাকে নাই। আমি মনে করি 16 তারিখেই হচ্ছে সরকারের মানে তখনকার সরকার, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে পতনের দাবিতে আন্দোলনটা শুরু হয়। কারণ আমাদের ভাইদের 6 জন ভাইকে শহীদ করলো, রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের ওয়াসিম, শান্ত। তো এই যে এদেরকে যে শহীদ করলো, এটা তো আসলে আমাদের মানে আমরা এটা কল্পনাও করি না এরকম হতে পারে। এরপর থেকে 17 তারিখে সবাই নামলো, 18 তারিখে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। 17 তারিখে আমরা কফিন মিছিল করলাম আমাদের ক্যাম্পাসে। কফিন মিছিলের পরে কোনোভাবেই তারা আমাদেরকে থাকতে দেয় নাই, যেভাবে মানে ভয়াবহ রকমের হামলা করলো পুলিশ, টিয়ার শেল, মানে এটা আসলে বর্ণনা করার মতো না, এত ভয়াবহ হামলা হয়েছে। তো আমাদের হলের বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়, পানির লাইন বন্ধ করে দেয়, তো আমরা হলে অবস্থান করতে পারি না।
18 তারিখ আমি 17 তারিখ রাতে আমি ছিলাম রামপুরা আমার এক ভাইয়ের মেসে। 18 তারিখ সকালবেলা আমি বের হই আন্দোলনে। প্রথমে ছিলাম স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাথে, পরবর্তীতে ব্রাক ইউনিভার্সিটির সাথে যখন আন্দোলনে অংশগ্রহণ করি, ওইখানে পুলিশের সাথে আমাদের সংঘর্ষ হয়। পুলিশ খুব ক্লোজ রেঞ্জ থেকে আমাকে গুলি করে, ছড়াগুলি, ছিটাগুলি যেটাকে বলে। তো আমার শরীরে 86টার মতো লাগছে, আমার চোখে 2টা ঢুকছে, আমি বাম চোখে দেখতে পাই না, বাম চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে আমার। তো ওখান থেকে আমাকে হাসপাতালে নিয়ে যাই, সিরাজুল ইসলাম মেডিকেলে, তারপরে ঢাকা মেডিকেলে। কোনোভাবেই আর চোখের দৃষ্টি ফিরে আসে না আমার। এখন পর্যন্ত চোখে 3টে অপারেশন হয়েছে, তারপরেও কোনোভাবেই ঠিক হয় না। এটা বিদেশি ডাক্তাররা দেখছে। আমি তো আসলে আহত হওয়ার পরে পরবর্তী 6 মাস শুধু ডাক্তার, হাসপাতাল দৌড়দৌড়ি, কোনোভাবেই ঠিক হয় না। তো এটা হচ্ছে মানে আমার আহত হওয়ার কথা। কিন্তু আরেকটা আহত, মনের আহত যদি বলি, আমি আসলে শারীরিকভাবে যতটা আহত হয়েছি, চোখের দৃষ্টি হারাইছি। আমি চাকরি প্রার্থী ছিলাম, এখন চাকরি পড়াশোনা করতে পারতেছি না, চাকরি পরীক্ষা দিতে পারতেছি না। তো সেই জায়গা থেকে যতটা খারাপ লাগা, তার থেকে বেশি খারাপ লাগা যে আমি আসলে যে বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, বা দেখে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আন্দোলনে গেলাম, সেই বাংলাদেশ আসলে আমি পাচ্ছি না। বা সেই বাংলাদেশের নতুন বাংলাদেশের যে একটা যেমন আশা করছিলাম, তেমন আসলে তার ছিটেফোঁটাও আমি দেখছি না। তো সেই জায়গাতে একটা খারাপ লাগা আছে যে সংস্কারগুলো আমরা আশা করছিলাম, বা আমাদের জুলাই নিয়ে জুলাইয়ের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশটাকে আমরা যেভাবে চাচ্ছিলাম, সেটা আসলে হচ্ছে না। সেই গতানুগতিক রাজনীতি, আমলাতান্ত্রিক জটিলতা বা দুর্নীতি, চাঁদাবাজি, সবকিছুই আবার মানে একটা নতুন মোড়কে ফিরে আসা। আগে এক ধরনের এক মোড়কে ছিল, এখন নতুন মোড়কে ফিরে আসা। তো এইটা তো আসলে আমরা চাইনি। আমাদের শহীদদের 1000-এর মতো, প্রায় সরকারি লিস্টেই প্রায় 1000 শহীদের মতো, আরও তো নামে বেনামে অনেকে আছে। তারপরে হাজার হাজার ভাই আহত হলেন, রক্ত দিলেন। তো এই যে যে এত রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ, আমরা যদি সেই গতানুগতিক রাজনীতিতেই থেকে যাই, সেই যে দুর্নীতি, চাঁদাবাজি, সেই সবের মধ্যেই যদি আটকে থাকি, তাহলে তো আসলে আমাদের নতুন বাংলাদেশের যে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ পাওয়া, সেই পাওয়াটা তো আমি মনে করি ফিকে হয়ে যায়। খারাপ লাগা বলতে আমার ব্যক্তিগত খারাপ লাগা যদি বলি, আমি তো আসলে আন্দোলনে গেলাম কোটা সংস্কার করে যেন চাকরি, আমি তো চাকরি প্রার্থী ছিলাম, আমার বিসিএস প্রিলি পাস করছি, আমার রিটেন সামনে। তো সেই জায়গা থেকে আসলে আমি শুরুতে গেছিলাম আসলে কোটা সংস্কারের জন্য, যাতে আমরা মেধার ভিত্তিতে চাকরিতে ঢুকতে পারি। তো সেই কোটার সংস্কার হলো, স্বৈরাচারও বিদায় হলো, কিন্তু আমার আর চাকরির পরীক্ষায় ফেরা হলো না। তো এটা ব্যক্তিগত একটু খারাপ লাগা আছে। কিন্তু সামগ্রিকভাবে যদি খারাপ লাগা বলি, আসলে আমরা তো এমন বাংলাদেশ চাই নাই। যেমন ধরেন এই যে 44 বিসিএস যেটা হলো, যে একই পদে পুনর্সুপারিশ করা। 43-এর যে ছেলেটা শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত, 44-এ তাকে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত করা। তো এতে কি হলো, যারা চাকরি প্রার্থী তাদের সাথে একটা মানে এটা এক ধরনের তামাশা করা। তো এরপরে 43 বিসিএস এর নন ক্যাডারের যে একটা সার্কুলার আসার কথা, সেটাও আসতেছে না। বা এই যে বেকারদের সাথে যে বেকাররা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল, যেখানে চাকরিতে বৈষম্য থাকবে না, নিয়োগে কোনো ষড়যন্ত্র থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কিন্তু সেটা আসলে আমরা তেমন একটা দেখতেছি না। চাকরির সার্কুলারও কম, বা নতুন করে দুর্নীতি মুক্ত নিয়োগ তেমনটাও দেখতেছি না। তো সেই জায়গা থেকে একটা খারাপ লাগা আছে যে আসলে বেকারদের নিয়েই তো আন্দোলনটা শুরু, কিন্তু বেকারদের জন্য আসলে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমার আসলে আমি বাম চোখে দেখতে পাই না বলে, আমি যখন লিখতে যাই, যেখানে কলম ফেলতে যাই তার পাশে পড়ে, মানে আমি ঠিকঠাক ডিটেক্ট করতে পারি না। আমি দেখা যায় উঁচু নিচু টের পাই না, কোনটা কতটুকু দূরে, বিশেষ করে আমার বাম সাইডটাতে কোনটা কতটুকু দূরে আছে, এই জিনিসগুলো আমি বুঝতে পারি না। হ্যাঁ, এই জন্য আসলে আমি পড়াশোনা, আমি পড়তে যাওয়া একটু ইজি হইতে পারছি, কিন্তু লিখতে এখন ইজি হতে পারিনি। চাওয়া তো আসলে ব্যক্তিগত চাওয়া যদি বলি, তাহলে আসলে আমি বলবো যে এই যে যারা চাকরি প্রার্থী বেকার, তাদের যেন একটা, তাদের সাথে যে বৈষম্য বা ষড়যন্ত্র হতো আগে, সেটা যেন না হয়। নতুন বাংলাদেশে যারা চাকরি প্রার্থী, তারা যেন তাদের মেধার ভিত্তিতে একেবারে কোনো ধরনের কোনো বৈষম্য বা ষড়যন্ত্রের শিকার না হয়, তারা যেন চাকরি পায়। চাকরির পরীক্ষাগুলো যেন কোনো কাহিনী না হয়। আর আমার আসলে আমার পুনর্বাসন সরকার কিভাবে করবে, সেটা তাদের উপরে ছেড়ে দিলাম। আমি বিসিএস এর ভাইভাও দিছি, একটা বিসিএস এর ভাইভা দিছি, আরেকটা রিটেন দেওয়ার কথা, আরও অন্য ফার্স্ট ক্লাস জবগুলোতে রিটেন দিছি। এখন সরকার সেটা তাদের বিবেচনা। আর দেশের চাওয়া বলতে আমি চাই, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নামলাম, রক্ত দিলাম, সেই নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আমরা পাই।
হ্যাঁ, ওটা রেজাল্ট হয়ে গেছে। ওটা আসলে নন ক্যাডারে একটা সার্কুলার দেওয়ার কথা, এবং আমরা যতদূর শুনলাম ওখান থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অধিযাচন দিছে, সেটা নিয়ে পিএসসিতে সার্কুলার হওয়ার কথা, সেটা এখনো হয়নি। তো এটা কেন আটকে আছে আমি বুঝতে পারি। আমি আসলে সামনে ছিলাম, আমরা 4 জন মিছিলের সামনে। তো পুলিশ আসলে যারা সামনে থাকে ওদেরকে টার্গেট করে গুলি করতো। তো আমাকে যখন গুলি করে, খুব ক্লোজ রেঞ্জ, 100 ফিটের মতো হবে। তো আমার শরীরে যে এতগুলো গুলি লাগছে 86টার মতো, আমি ওইটা টের পাইনি। আমার মনে হলো যে শুধু চোখে লাগছে, কারণ সেন্সিটিভ জায়গা। যখন এখানে রক্ত পড়তেছিল, মানে চোখে লাগলো পরে আমি চোখ ধরে দৌড় দিলাম, আমাকে একটা রিক্সায় ওঠালো। তখন আমি টের পাচ্ছি না যে আমার সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে। তো এরপর আমাকে যখন হাসপাতালে নিয়ে গেল রিক্সায় করে, যখন নামাইতেছিল আমি দাঁড়াইতে পারতেছিলাম না, তখন আমি বুঝলাম যে আমার পায়ে অনেকগুলো লাগছে। তো ওখানে আমাকে ড্রেসিং করলো, ড্রেসিং করে আমাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিল। ঢাকা মেডিকেলে তো ওই দিন ভয়াবহ চিত্র, মানে আমার মনে হচ্ছিল আমি গাজার কোনো হাসপাতালে আসছি, বাংলাদেশের কোনো হাসপাতাল না। প্রতি মিনিটে একটা করে রোগী আসতেছিল, খুবই বাজে অবস্থা তাদের, মানে অ্যাবাউট টু ডাই এমন অবস্থা। মানে ওটা আসলে ওই দৃশ্য কেউ যদি সামনে থেকে না দেখে, তাহলে আসলে বর্ণনা করে এটা বোঝানোর মতো না।